Hello everybody, welcome back to my another video. This is J.N.Sinha. Are you weak in English grammar? Are you getting lost whenever you will learn more about English grammar? Don't worry. Please do subscribe my YouTube channels, link in descriptions. And learn better English in an easiest way. Today in this video, I'm going to talk about some confusing prepositions like above, over, up, upon, on, etc. These are the same meanings, but the usage is different in a sentence. So here I am to explain how to use them correctly in a sentence. So let's jump into the main topics. কি করতে লাগবে প্রেপোজিশনের ডেফিনিশনটা জানতে হবে তাহলে প্রেপোজিশনের ডেফিনিশনটা কি হচ্ছে A preposition is a word which is placed before a noun or a pronoun. অর্থাৎ প্রেপোজিশনগুলো সবসময় নাউন এবং প্রোনাউনের সামনে বসবে। এই যে কনফিউজিং প্রিপোজিশনগুলো এই পাঁচটা প্রিপোজিশন এই যে পাঁচটা প্রেপোজিশন এই পাঁচটা প্রিপোজিশনের অর্থই হচ্ছে এক উপরের অর্থে বোঝাবে ঠিক আছে উপরের অর্থে বোঝাবে তাহলে এটা যখন আমরা সেন্টেন্সে ইউজ করব তখন এটা প্রত্যেকটার মানে কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে কারণ যখন আমরা অ্যাবভটা বোঝাবো মানে এটা কিন্তু অ্যাবভটা কিন্তু সরাসরি কোনো বস্তুর উপরে থাকবে না দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড ঠিক আছে মানে আমাদের মাথার উপরে আছে আমাদের বলতে আমরা তো এক জায়গায় যদি থাকি তাহলে আলাদা আলাদা প্লেস আমরা এই করবো হোল্ড করব তাহলে আমাদের মাথার উপরে আছে ঠিক আছে এবার পরের সেন্টেন্সটা যদি দেখি দ্য ফ্যান ইজ ওভার মাই হেড ফ্যান ইজ ওভার মাই হেড এখানে ওভার বলতে উপরের অর্থে বোঝাবে যে ফ্যানটা আমার উপরে আছে কিন্তু ওভারটা দেওয়ার পরে এখানে কি হয়ে যাবে ওভারটা দেওয়ার পরে এখানে মিনিংটা দাঁড়াচ্ছে যে ফ্যানটা আমার মাথার উপরে সরাসরি আছে ঠিক আছে ওভারটা বোঝাবে সরাসরি কোনো বস্তু উপরের দিকে থাকবে এবার তারপরে অনটার অর্থ কি বোঝাচ্ছে যে টাচ করা থাকবে আমরা এটা ছোটবেলা থেকে পড়ে আসছি এটা মনে আছে আমাদের সবারই যে টাচ করা থাকবে টাচ করা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অন বসাবো স্পর্শ করা থাকবে কিন্তু গতি থাকবে না দিস বুক ইজ অন দ্য টেবিল ঠিক আছে তাহলে এখানে টাচ করা আছে বইটা টেবিলের উপর টাচ করা আছে এবার আমরা যদি আপনটা দেখি আপনটা কি আপনটা কিন্তু স্পর্শ করা থাকবে এবং গতি বোঝাবে কিরকম আমরা গতি বোঝাবে দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল মানে কি বলছে ক্যাটটা নিচ থেকে উপরের দিকে উঠবে জাম্প করে এবং একটা গতি থাকবে ঠিক আছে এই গতি থাকবে টেবিলটার উপরে যখন জাম্প করবে তখন কিন্তু একটা স্থির অবস্থায় থাকবে এবং টাচ করা থাকবে ঠিক আছে এবং টাচ করা থাকবে তাহলে এই আপনটা কখন ইউজ করব আপনটা যখন একটা গতি বোঝাবে এবং স্পর্শ থাকবে তখন সেক্ষেত্রে আমরা আপনটা ইউজ করব দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল হবে এখানে আপন দ্য টেবিল এবার আপটা কিরকম আপটা আমরা উপরের অর্থে উপরে উঠার অর্থে ব্যবহার করব কিরকম এবার আমরা যদি সাঁতার কাটি আমরা যদি নদীতে সাঁতার কাটি তাহলে আমরা কোন স্রোতের বিপরীত দিকে সাঁতার কাটবো আর স্রোতটা কখন দিকে স্রোতটা নিশ্চয়ই নিচের দিকেই স্রোতটা যাবে তাহলে আমরা যদি স্রোতের দিকেই সাঁতার কাটি তাহলে তো সেটা সাঁতার কাটা হচ্ছে না তাহলে আমরা সাঁতারটা কী করবো উপরের দিকেই কাটবো তাহলে এখানে উপরে উঠার ক্ষেত্রে এটা ব্যবহার হবে আপটার মধ্যে উপরে উঠার মধ্যে একটা গতি থাকবে ঠিক আছে দ্য রাজু সুইমস আপ দ্য স্ট্রিম বলতে এখানে স্রোতও বোঝাচ্ছে এবং ছোট নদীও বোঝায় ঠিক আছে তাহলে আপটা আমাদেরকে মনে রাখতে হবে যে উপরে উঠার একটা গতি বোঝাবে এবং গতি থাকবে আপনটা কি থাকবে উপরের দিকে উঠবে এবং টাচ করা থাকবে ঠিক আছে তারপরে অনটা কি অনটা স্পর্শ করাই থাকবে কিন্তু গতি থাকবে না কোনো নড়চড় হবে না ওভারটাকে কি বোঝাচ্ছে ওভারটা সরাসরি কোনো বস্তুর উপরের দিকে থাকবে সরাসরি কোনো বস্তুর উপরে থাকবে ঠিক আছে স্থির অবস্থায় থাকবে এবং অ্যাবভটা সরাসরি কোনো বস্তুর উপরে থাকবে না কিন্তু উপরের অর্থে বোঝাবে কিন্তু সরাসরি কোনো উপরের দিকে বোঝাবে না তাহলে এক্ষেত্রে আমরা যদি এই প্রিপোজিশনগুলোকে ব্যবহার করি তাহলে আমাদের মিনিংটা প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে তাহলে যখন আমরা অ্যাবভটা ইউজ করব তখন বুঝতে হবে যে অ্যাবভটা হচ্ছে সরাসরি উপরে আছে কিন্তু সরাসরি উপরে নেই মানে একটু অন্যদিকে আছে আর যখন আমরা ওভারটা ইউজ করব তখন আমরা বলবো উপরের দিকে সরাসরি কোনো বস্তু আছে ঠিক আছে
এবং অনটা কি, অনটা স্পর্শ করা থাকবে এবং স্থির অবস্থায় থাকবে, কোনো গতি থাকবে না। সেক্ষেত্রে আবার যখন আমরা আপনটা দেখব যে একটা নিচের দিক থেকে উপরে উঠবে এবং টাচ করা থাকবে, ঠিক আছে। আর আপটা হচ্ছে রাজু সুইমস অফ দ্য স্ট্রিম। এখানে আমি সেটা বললাম যে আপটার মধ্যে গতি থাকবে, উপরে ওঠার গতি থাকবে, কোনো মানে টাচ করে কোনো স্থির অবস্থায় থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। এই জিনিসটা তোমরা যদি মনে রাখো, বিশেষ করে এই জিনিসটা যদি মনে রাখো, তাহলে এই পাঁচটা কনফিউজিং যে একই অর্থে যে ব্যবহৃত হয়, উপরের অর্থে যে ব্যবহার হয়, সেক্ষেত্রে আমাদের প্রেপোজিশনের ক্ষেত্রে কোনো কনফিউজ হবে না। জাস্ট এটা মনে রাখতে হবে যে কোনটা কিভাবে কখন কিভাবে ইউজ হয়। আশা করি তোমরা এই কনফিউজিং প্রেপোজিশনগুলোর সম্বন্ধে জানলে, যেগুলো একই অর্থে ব্যবহৃত হয় কিন্তু কোনটা কখন কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা তোমরা আশা করি বুঝতে পারলে। এবার আমরা এরকম আরও কনফিউজিং প্রেপোজিশন নিয়ে আসবো পরবর্তী ভিডিওর জন্য, একটু অপেক্ষা করো।